রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। শুভ সকাল, স্বাগত নিউজ 24 এর সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা দুর্যোগের মধ্যেই দৃশ্যমান হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণের কাজ। এরই মধ্যে 21,000 কোটি টাকার এই মেগা প্রকল্পের 8% কাজ শেষ হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জানান, প্রায় 150 শ্রমিক করোনা আক্রান্ত হলেও তাদের সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বিমানবন্দরের দক্ষিণ কোণে বলাকা ভবনের পাশে প্রায় 350 একর জমির উপর চলছে বিশাল এই কর্মযজ্ঞ। বৃষ্টি উপেক্ষা করে পাইলিংয়ের কাজে ব্যস্ত শ্রমিকরা। 3000 পাইলিংয়ের 1/3 শেষ। আর এভাবেই করোনা মহামারীর মধ্যেও দৃশ্যমান হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল নির্মাণ কাজ। প্রায় 21,500 কোটি টাকার প্রকল্প। কাজে গতিশীলতা বজায় রাখতে প্রকল্পের জায়গায় শ্রমিকদের থাকার ব্যবস্থা। নির্মাণ করা হয়েছে মেডিকেল সেন্টার, যেখানে পালাক্রমে প্রতিদিন অন্তত 100 জনের করোনা পরীক্ষা করা হচ্ছে। আক্রান্তদের রাখা হচ্ছে আইসোলেশনে। ভালো থাকার জন্য আমাদের সব রকমের সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়। সেফটি হেলমেট, সেফটি ব্যাস আছে কিনা এবং আইডি কার্ড সবকিছু আমাদের মেনটেন করতে হয় আর কি। 3rd টার্মিনালের নকশায় রাখা হয়েছে 24টি বোর্ডিং ব্রিজ। এর মধ্যে 12টি প্রথম ধাপে নির্মাণ শেষ হবে। বোর্ডিং ব্রিজের সঙ্গে থাকবে 13টি চেকিং বেল্ট। সংযুক্ত করা হবে পর্যাপ্ত সংখ্যক এক্সেলেটর, সাবস্টেশন ও লিফট। আরও থাকবে রাডার, কন্ট্রোল টাওয়ার, অপারেশন ভবন এবং বহুতল কারপার্ক। সব মিলিয়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে 8%। তবে প্রকল্পের নকশায় কিছুটা সংযোজন বিয়োজনের কথা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। আমরা এই 3rd টার্মিনাল থেকে স্ক্রু পাইল থেকে বোর পাইলিং এ যাওয়াতে আমাদের 720 কোটি টাকা সেভ হয়েছে, যেটা আমাদের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সবাই আমরা এটা জানিয়েছি। তা আমরা ওই টাকা দিয়ে সাশ্রয় হবে, সেই টাকা দিয়ে আমরা দুটো উইং আমরা করে ফেলতে চাই, এই পরিকল্পনা আমাদের রয়েছে। বড় এই প্রকল্প শেষ হলে বছরে 2 কোটি যাত্রী চলাচল করতে পারবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ হিসেবে বর্ষার আগেই টার্মিনাল ভবনের মূল ভিত তৈরি হয়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে প্রায় 1,500 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে দৃশ্যমান হচ্ছে 3rd টার্মিনাল। সবকিছু ঠিক থাকলে এভিয়েশন খাতের বড় এই প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। গাজীপুর থেকে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের নির্মাণ কাজে নানা রকম দুর্ভোগ বিড়ম্বনা পোহাচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি তাদের। পাশাপাশি এই প্রকল্পের অধীনে টঙ্গীতে চলছে 10 লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ কাজ। প্রকল্প পরিচালক বলছেন, করোনার মধ্যেও তারা চেষ্টা করছেন যতটা সম্ভব কাজ এগোতে। প্লাবন রহমানের রিপোর্টের বিস্তারিত, ছবি তুলেছেন মোরাদ হোসেন। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কে চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ। আর তাতে মাঝে মধ্যেই বিড়ম্বনায় পড়ছেন আশপাশের বাসিন্দারা। বারবার তারা এই পাইলিং করার সময় আমাদের গ্যাস লাইন বিচ্ছিন্ন করে। যানজটের দুর্ভোগ নিত্যসঙ্গী পুরো পথের যাত্রীদের। সরু রাস্তায় যেন ঘোরে না যানবাহনের চাকা। কবে প্রকল্প শেষ হবে তার অপেক্ষায় দিন গুনছেন ভুক্তভোগীরা। এখানে সময় প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায়। কবে শেষ হবে মনে হচ্ছে যা কাজ? বলা যায় না কবে শেষ হয়। 22 সালে শেষ হওয়ার কথা, মানে সব কাজ আর কি। এর মধ্যেই টঙ্গী তুরাগ নদীর উপর 10 লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা যোগ দিয়েছেন প্রকল্প এলাকায়। সব মিলিয়ে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 6টি ফ্লাইওভার নির্মিত হচ্ছে, কিন্তু এখনও প্রত্যাশিত নয় প্রকল্পের অগ্রগতি। 2016 সালে প্রকল্প শেষের কথা থাকলেও 3 দফা সময় বেড়ে এখন নতুন লক্ষ্যমাত্রা 2022 সাল। বহুল প্রত্যাশিত এই বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে গাজীপুর যাতায়াতে কোনো রকম সিগন্যালের বাধায় পড়তে হবে না যানবাহনকে। সে লক্ষ্যে টঙ্গীতে নির্মিত হচ্ছে 10 লেন বিশিষ্ট ওড়াল সড়ক। এখন পর্যন্ত সব মিলিয়ে প্রকল্পের অগ্রগতি 45 ভাগ। আর তাই নতুন সময়সীমা অনুযায়ীও বাকি 55 ভাগ কাজ শেষ করতে কর্তৃপক্ষের সামনে সময় বাকি 2 বছরেরও কম। প্রকল্প পরিচালক বলছেন, মানুষের দুর্ভোগ লাঘবে যত দ্রুত সম্ভব প্রকল্প শেষের চেষ্টা করছেন তারা। এটা আজমপুর থেকে শুরু করে টঙ্গী কলেজ গেট পর্যন্ত পুরাটাই ফ্লাইওভার, এবং তার মধ্যে আবার 10 লেন ব্রিজ আছে, টঙ্গী ব্রিজ। সেই জন্য ওটাও একটু ক্রিটিক্যাল। আমার 22 জুনের মধ্যে আমি আশা করি শেষ হয়ে যাবে। মোমেন্টাম তৈরি হয়েছিল কাজ করার,
সেইটাকে গেইন করতে গেলে সঙ্গত কারণে সময় লাগবে। তাহলে প্রজেক্টের যে প্রাক্কলিত একটা উদ্বোধনী একটা ডেট ঠিক করা ছিল সেটা স্টিক করা যাবে না। 20 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এই বিআরটি নির্মাণে খরচ হচ্ছে 4,264 কোটি টাকা, যা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিআরটি প্রকল্প। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার আমাদের বিশেষ ধারাবাহিক খাদ্যে ভেজাল। ভর্তা বা সালাদে ভোজনরসিক বাঙালির অন্যতম উপাদান কাসুন্দি। কিন্তু সব কাসুন্দিতে কি সরিষা আছে, বা আপনি যেই কাসুন্দি খাচ্ছেন সেটিতে সরিষা আছে কতটুকু? অনেক কাসুন্দিতে সরিষার বদলে গোখাদ্য আর খৈলের গুঁড়া ব্যবহার করা হচ্ছে। চলুন শেখ জালালের ছবিতে দেখি ফখরুল ইসলামের অনুসন্ধান। রাজধানীর অদূরে মানিকগঞ্জ সিংগাইরের একটি গ্রাম। এই গ্রামের অন্য নাম থাকলেও সবার কাছে পরিচিত কাসুন্দি গ্রাম নামেই। সাধারণ বেশে গ্রামে ঢুকলেই চোখে পড়ে বেশ কয়েকটি বাড়িতে সাজিয়ে গুছিয়ে রাখা আছে ঢেঁকি। অপরিচিত ক্রেতা দেখলেই ঢেঁকিতে সরিষা গুঁড়ো করে কাসুন্দি বানানোর কথা বলা হয়। গ্রামের মাঝে সরিষা ভাঙানোর মিল, যেখানে মনকে মন সরিষা ভেঙে তেলের ব্যবসা করছে মালিক, আর খৈলগুলো অন্য মেশিনে গুঁড়ো করা হচ্ছে। যে খৈলের গুঁড়া নিয়ে যাচ্ছে গ্রামের কাসুন্দি প্রস্তুতকারী পরিবারগুলো। এই খৈলের গুঁড়ায়ও কিছুটা সরিষার গন্ধ আছে। ক্যামেরা দেখে খৈলের গুঁড়া নিতে আসাদের আনাগোনা কমে যায়। পরে মিলের কর্মচারীর মুখ ফসকে বেরিয়ে আসে খৈলের গুঁড়ার আসল রহস্য। পাউডার করে কাসুন্দি বানায়, 500 মারা নিয়ে আসে, আমরা পাউডার করে দেয়, আমরা বাঙ্গাই। তারপর তারা কাস্টমার কি করে না করে সেটা তো আমাদের, তারপরে বাসায় কাসুন্দ তারা বানায়। কাসুন্দের সাথে কি বানায় না বানায় সেটা তো আমাকে জানি না। পরে কাসুন্দি বানানো বাড়িগুলোতে গেলে মেলে চমক। সেই মিল থেকে আনা খৈলের গুঁড়াই তৈরি করছেন কাসুন্দি। স্বীকারোক্তিও দেন কিভাবে তৈরি হয় এই খৈল কাসুন্দি। এরপর পাশের আরেক বাড়িতে একই অবস্থা। গরুর ছায়ে তৈরি করা হয়েছে খৈল কাসুন্দি। জিজ্ঞেস করতেই স্বীকার করে কারিগর। আর ওটা যেমন লেবেল টেবেল লাগায় যে আপনার কাউরান, তারপরে বাইফেল, এগুলো পাইকারি দেয়, ওরা আটা মোটা মিলে ওটিতে দেয়। আর এইসব কাসুন্দি নাকি বড় পরিসরে তৈরি হয় গাবতলীতে কয়েকটি কারখানায়। খাবারকে আরো মুখরোচক করে স্বাদ বাড়িয়ে যারা এই কাসুন্দি দিয়ে খেয়ে থাকেন, সেই কাসুন্দি তৈরি করা হয় বিভিন্ন কারখানায় কেমিক্যালের সাথে আটা, ময়দা এবং গোখাদ্যের ভুসি মিশিয়ে। সরিষা থেকে তেল বের করে যদি কেউ খোল দিয়ে কাসুন্দি তৈরি করেন, এটা কোনোভাবেই অ্যালাওয়েবল জিনিস না। এবং আমরা তথ্য সংগ্রহ করতেছি, যেখানেই আমরা এটা পাবো বা যে অনুসন্ধান পাবো, আমরা তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেব, যেন কোনোভাবেই তারা জনগণের সাথে ভেজাল খাদ্য দিয়ে জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। খাদ্যে ভেজাল বন্ধে রাজধানীর বাইরেও এই অভিযান পরিচালনার দাবি বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। গাজীপুর আর নারায়ণগঞ্জ যেন অবৈধ গ্যাস সংযোগের দুই জনপদ। মাটি খুঁড়লেই যত্রতত্র মিলছে গ্যাসের লাইন। গাজীপুর থেকে বিতরণের মূল হোতা ফয়েজ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তিতাস গ্যাস কর্তৃপক্ষ নগরীর বোর্ড বাজার এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে ভুয়া গ্যাস সংযোগের 10,000 নথি সহ বিভিন্ন কর্মকর্তার বেশ কিছু নকল সিল জব্দ করা হয়। তালুকদার বিপ্লবকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান কাবরুল। নারায়ণগঞ্জ বা গাজীপুর অলিগলির রাস্তা থেকে বাসাবাড়ির অন্দরে ঢুকে পড়া এই লাইনগুলো মূলত গ্যাসের। রাজধানীর পাশের এই দুই জেলায় মাটি খুঁড়লেই মেলে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব। বিপুল শিল্প কারখানা আর লাখো বাসিন্দার নগরী গাজীপুরে ঠিক কত অবৈধ গ্যাস রয়েছে তার সঠিক কোনো হিসেব নেই। তিতাস গ্যাসের হিসেবে এই সংখ্যা 1,00,000 প্রায়, তবে কোনো হিসেবে তা লাখ পার। এত বিপুল সংযোগ থেকে একটি চক্র মাসে অন্তত 2 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ আছে। এসব সংযোগের নেপথ্যে কারা তা নিয়ে আগ্রহ ছিল সব স্তরে।
রোববার সকালে অবৈধ সংযোগের নেপথ্যের মানুষদের খোঁজে মূলত অভিযান শুরু করে তিতাস। অভিযানে নেতৃত্ব দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বোর্ড বাজার এলাকায় বেশ কিছু সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে দুপুরে অভিযান চালানো হয় ফয়েজ মুন্সি নামে এক ব্যক্তির কার্যালয়ে। সেখান থেকে তিতাস গ্যাসের সংযোগ সংক্রান্ত অন্তত 10,000 জাল নথি জব্দ করা হয়। উদ্ধার হয় তিতাস গ্যাস ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নকল সিল। আবেদন নেওয়ার প্রেক্ষাপটে সেই আবেদনগুলো অফিস তিতাস কর্তৃপক্ষের কাছে জমা দিই এবং সেগুলার সিলমোহর মারা এন্ট্রি নাম্বার সহ সেই আবেদনগুলো এনে আমরা ফাইল ফুটআপ করে রাখি। অনেক গুরুতর অপরাধ, এই অপরাধটি মোবাইল কোর্টের মাধ্যমে এদের সাজা প্রদান সম্ভব না। এই অপরাধের যে গুরুত্ব অনুযায়ী এজন্য এটি আমরা নিয়মিত মামলায় দিব। তিতাসের গাজীপুরের কর্মকর্তারা বলছেন এই বিষয়ে মোবাইল কোর্টের মামলার বাইরে থানায় একটি মামলা হবে। এছাড়া অবৈধ সংযোগের পেছনে আরও কেউ জড়িত থাকলে খুঁজে বের করা হবে তাদেরও। আজকে যেভাবে আমরা প্রোগ্রাম করলাম, এই ধরনের প্রোগ্রাম আমরা অব্যাহত রাখবো। এই অবৈধ সংযোগ উচ্ছেদ করার জন্য যে সমস্ত কার্যক্রম করা দরকার সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। রোববারের এই অভিযানে বোর্ডবাজার এলাকায় 25টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কক্সবাজার 4 আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির বিচার শুরু হয়েছে। রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন বদির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠনের আদেশ দেন। এর ফলে 43 লাখ টাকার তথ্য গোপন ও 66 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 13 বছর আগে দুদকের করা মামলাটি সচল হল। মাহমুদুল হাসানের রিপোর্ট। প্রায় 43 লাখ টাকার তথ্য গোপন ও 66 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল মামলাটির বিচার কাজ। দীর্ঘ 13 বছর পর রোববার চট্টগ্রামের বিচারিক আদালতে শুরু হলো মামলাটির বিচার কাজ। রোববার দুপুর 12টায় চট্টগ্রামের আদালতে বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। 47,90,589 টাকা এবং জ্ঞাত আয় বহির্ভূত অর্জনের জন্য 66,70,291 টাকার অভিযোগ গঠন করা হয় এবং আগামী মাসের 12 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়। 2007 সালে টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন বদি। পরে 2008 সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের টিকিটে এমপি হন। তত্ত্বাবধায়ক সরকারের সময় সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করেছিল দুদক। ওনার বিরুদ্ধে অপরাধটা ছিল উনি নাকি ওনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রেখেছেন। আসলে উনি একজন জনপ্রিয় নেতাকে জেল হাজতে পুঁতে রাখার জন্য একটা মুখ্যম উপায় হিসাবে এই মামলাটা করেছিলেন। পরে ইয়াবা পাচারের হোতা হিসেবে সারা দেশে পরিচিতি পেলেও 2014 সালে দ্বিতীয়বারের মতো সাংসদ হন বদি। 2018 নির্বাচনে সংসদ থেকে ছিটকে পড়ার পর এবারে বিচারের মুখোমুখি হলেন নানা কারণে সমালোচিত হওয়া আব্দুর রহমান বদি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বহুল আলোচিত স্বাস্থ্যের মাফিয়া আফজালের 14 দিনের রিমান্ড শুরু করেছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের সাধারণ কেরানি পদে চাকরি করা আফজাল দম্পতি কিভাবে অঢেল সম্পদের মালিক হয়, পলাতক স্ত্রী রুবিনাকে খুঁজে বের করা সহ বিদেশে কত টাকা পাচার করেছে তার অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক সচিব। আলী তালুকদারের প্রতিবেদন। শুধু রাজধানী নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। পাচার করেছেন শত কোটি টাকা। এসব অভিযোগে দুদকে অভিযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের কেরানি আফজাল ও স্ত্রী রুবিনা খানমের অবৈধ সম্পদের খোঁজে দুদক। গত বছরের 27 জুন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। দীর্ঘদিন পালিয়ে থাকা আফজাল এ বছরের 26 আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে যেতে হয় জেলখানায়। দুই মামলায় দুদকের 20 দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রবিবার দুপুরে আফজালকে কেরানীগঞ্জের কারাগার থেকে নিয়ে আসা হয় দুদক কার্যালয়ে। 14 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে অবৈধ সম্পদ ও পাচার করা অর্থের খোঁজ খবরের বিষয়ে। রিমান্ডে তার কাছে কি কি জানতে চাওয়া হবে সে বিষয়ে কথা বলেন দুদক সচিব। বিদেশে এবং দেশে কি কি সম্পত্তি আছে সেগুলো সম্পর্কেই তিনি কতটুকু স্বীকার করেন
সেটুকু তার কাছ থেকে জানা যাবে। এদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেসা কোটি কোটি টাকা লোপাটের অনুসন্ধানে অধিদপ্তরটির 2 উপপরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। ঢাকা 5 আসনের উপনির্বাচনে সালাউদ্দিন আহমেদ ও নওগাঁ 6 আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের ভার্চুয়াল সাক্ষাৎকারের একদিন পর রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এই 2 উপনির্বাচনে ভোট হবে 17 অক্টোবর। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শ্রমিক লীগের নেতা ও সমর্থকদের। রোববার পাকুন্দিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্থানীয় সরকার গেল 6 আগস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে পদ শূন্য ঘোষণা করে। তবে এ সংক্রান্ত একটি রিট পিটিশনের শুনানি শেষে গেল 17 আগস্ট স্থানীয় সরকারের প্রজ্ঞাপন স্থগিত করেন। এই ঘটনায় সকালে রফিকুল ইসলামের সমর্থকরা তাকে স্বাগত জানিয়ে পাকুন্দিয়া বাজার এলাকায় মিছিল করে। এ সময় জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক ও উপজেলা শ্রমিক লীগ সভাপতি নাজমুল হকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এ সময় বেশ কয়েকজন আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দেয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালের সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন সকালের সংবাদ। নাব্য সংকটে আবারও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। রোববার সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয়। এর আগে শুক্রবার 3টি ছোট ফেরি দিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হয় এই রুটে। পরে শনিবার থেকে দিনের ফেরি চলাচলের অনুমতি দেয়া হয়। তখন 5টি ফেরি নামে এই রুটে। তবে সেই ঘটনার 2 দিনের মাথায় আবারও বন্ধ হলো ফেরি। ঢাকা বরিশাল নৌ রুটের গলার কাটা মেঘনার মিয়ারচর চ্যানেল পরিহার করে বিকল্প 2টি নিরাপদ নৌপথ করার উদ্যোগ নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বিকল্প হিসেবে হিজলা মৌলভীরহাট হরিণা আলুবাজার এবং উলানিয়া কালীগঞ্জ রুটের হাইড্রোগ্রাফিক সমীক্ষা শুরু করেছে তারা। এর মধ্যে হিজলা মৌলভীরহাট হরিণা আলুবাজার রুটটি আরও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নৌযান সংশ্লিষ্টরা। তবে সবকিছু বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস নৌ প্রতিমন্ত্রীর। বরিশাল থেকে রাহাত খানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা বরিশাল রুটের বড় বড় নৌযানগুলো মেঘনার মিয়ারচর চ্যানেল হয়ে চলাচল করে, কিন্তু ভাটার সময় গভীরতা কম থাকায় এই চ্যানেলটি দিয়ে নৌযান চলাচল ব্যাহত হয়। অপেক্ষা করতে হয় পূর্ণাঙ্গ জোয়ারের জন্য। অনেক সময় ঝুঁকি নিয়ে চলতে গিয়ে ঘটে দুর্ঘটনাও। প্রাকৃতিক কারণে উজান থেকে নেমে আসা পলিতে প্রতিবছরই বর্ষা মৌসুমে এই চ্যানেলটির বিভিন্ন পয়েন্টে ডুবোচরের সৃষ্টি হয়। এমন বাস্তবতায় বিকল্প আরও 2টি নৌপথের সমীক্ষা শুরু করেছে বিআইডব্লিউটিএ। উলানিয়ার এখানে এসে দেখলাম যে এখানে একটা অল্টারনেটিভ পথ আছে, এই চ্যানেলটা আমরা কাটতে পারি। আর ভেতর দিয়ে যে আমাদের আলুবাজার হয়ে শোলা হয়ে ওই পথটা, এটাও আমরা মেনটেন করার চেষ্টা করব। তাহলে আমাদের 3টা অল্টারনেটিভ থাকবে একসাথে। তবে প্রস্তাবিত হিজলা মৌলভীরহাট হরিণা আলুবাজার রুটের বিভিন্ন জায়গায় ডুবোচর এবং চ্যানেলের প্রশস্ততা কম হওয়ায় নতুন এই পথেও দুর্ঘটনার ঝুঁকি আছে বলছেন নৌযান সংশ্লিষ্টরা। তাই বিকল্প হিসেবে উলানিয়া কালীগঞ্জ রুটের বাবুগঞ্জ চ্যানেলের ডুবোচর ড্রেজিং করার দাবি তাদের। প্রতি বছর ড্রেজিং করায়, কিন্তু ড্রেজিং করলে কি, এটা ড্রেজিং করলে নদীর বালু নদীতেই ফেলায়। বাবুগঞ্জ উলানিয়া ওইখান থেকে এই মেঘনার কিছুটা জায়গা আছে, চড়া আছে, ওই জায়গাটা কাটিয়ে দিলে আমরা ওইখান থেকে মেঘনা সরাসরি বেরিয়ে যেতে পারি। শনিবার প্রস্তাবিত চ্যানেল 2টি পরিদর্শনে নদীপথে ঢাকা থেকে বরিশালে আসেন নৌ প্রতিমন্ত্রী মোহাম্মদ খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ। পরিকল্পিত ড্রেজিং এর মাধ্যমে নৌপথ সচল রাখা এবং নদী ভাঙন রোধ করার জন্যই মাননীয় মন্ত্রীকে পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছি, তিনি এসছেন। আমরা পরিকল্পনা মাফিক ড্রেজিংটা করে নৌপথ তৈরি করব, যেন নদীর পাড়ে কোনো ধরনের ভাঙন না হয় এবং নৌপথটা নিরাপদ
প্রস্তাবিত দুটি নৌপথের মধ্যে হিজলা মৌলভীরহাট হরিণা আলুবাজার রুট হয়ে ঢাকা থেকে বরিশাল যেতে সময় লাগবে প্রায় 9 ঘন্টা, আর অপর নৌপথ উলানিয়া কালীগঞ্জ রুটে ঢাকা থেকে বরিশালের দূরত্ব 181 কিলোমিটার। এই পথে যাত্রীবাহী জাহাজের গন্তব্যে যেতে সময় লাগবে প্রায় 10 ঘন্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অলিতে গলিতে ঝুলছে বেসরকারি হাসপাতাল ক্লিনিকের সাইনবোর্ড। দেখলে মনে হবে যশোর যেন ক্লিনিকের শহর, কিন্তু এত সব ক্লিনিকের ভিড়ে কোথায় মিলবে সঠিক সেবা? বেশিরভাগ ক্লিনিকে সেবার মান নিয়ে রয়েছে প্রশ্ন। দেশের নাম করা সব ডাক্তারদের নামের সাইনবোর্ড ঝুলিয়ে পাতা হয় রোগী ধরার ফাঁদ। টেস্টের নামে বাড়তি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরে 27 লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি 250 বেডের হাসপাতাল ও 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ব্যবসায়ীরা গড়ে তুলছেন অবৈধ ক্লিনিক। যশোর জেলায় 262টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যার মধ্যে 211টি অবৈধভাবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে 105টির লাইসেন্স নেই। নিয়ম কানুনের তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে ওঠা এসব ক্লিনিকের স্বাস্থ্য সেবা নিয়ে রোগী ও তাদের স্বজনদের রয়েছে বিস্তর অভিযোগ। বেসরকারিতে হচ্ছে টাকার খেলা, এখানে টাকা দিলে আমরা চিকিৎসা পাই, টাকা না হলে আমরা কোনো চিকিৎসা পাই না। অবৈধ ব্যবসার রমরমা চলছে, এইটা দেখাশোনার জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও কেউ দেখে না। নাম সর্বস্ব অধিকাংশ ক্লিনিকেই নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। দেশের বড় বড় ডাক্তারদের নামের সাইনবোর্ড টাঙিয়ে চলছে রমরমা ব্যবসা। ক্লিনিকে রোগীরা আসলেই কারণে অকারণে দেয়া হচ্ছে নানা পরীক্ষা নিরীক্ষা বা টেস্ট। রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা, আলট্রাসাউন্ড, এক্সরে এসব করতে সে 1650 টাকা খরচ হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ টেকনিশিয়ান সকল ক্ষেত্রেই তাদের ব্যাপক ঘাটতি আছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেও নানা অজুহাতে সেগুলো চলছে অবাধে। আমাদের মৌখিক বলেছিল যে প্রতিষ্ঠান লাইসেন্স হাতে না পাওয়া পর্যন্ত বন্ধ রাখবেন, আমরা বন্ধ রেখেছিলাম। অবৈধভাবে চলা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। যদি কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার সরকারি নীতিমালা মেনে না চলে বা তাদের যদি কোনো পরিচালনার ক্ষেত্রে কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে আমাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা আছে সেগুলো আমরা গ্রহণ করছি। চিকিৎসার নামে এই অনুমোদনবিহীন ক্লিনিক বন্ধ করার দাবি যশোরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরেন্দ্র গবেষণা জাদুঘর দেশের প্রথম আর দক্ষিণ এশিয়ার অন্যতম এক সংগ্রহশালা। প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি এশিয়া তথা বিশ্বের প্রাচীনতম জাদুঘরগুলোর মধ্যে একটি। নানা চড়াই উতরাই পার করে বর্তমানে জাদুঘরটি সজ্জিত হয়েছে এক আধুনিক মহিমায়। এস এ বাপ্পির ক্যামেরায় বরেন্দ্র গবেষণা জাদুঘর নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। জাদুঘরটি প্রতিষ্ঠায় জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয় কুমার মৈত্র ও রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য অবদান আছে। 1910 খ্রিস্টাব্দে তারা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ এবং সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন। 1947 সালে দেশ বিভাগের সময় এই জাদুঘরটি পরিচালনায় আর্থিক অসচ্ছলতা, ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে হুমকির মুখে পড়ে। 1964 সালের 10 অক্টোবর এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন হিসেবে গৃহীত হয়। এটার সংরক্ষণ, এর গবেষণা, এর সমস্ত কিছু নান্দনিকতা, এর যদি কোনো কিছু কলেবর বৃদ্ধি করতে হয়, সব কিছুই কিন্তু এটা যদি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাহলে এটা করা যাবে। দেশের উত্তর পশ্চিমের শহর রাজশাহীর এক কোলাহল মুক্ত রাস্তার পাশে অভিজাত মহিমায় দাঁড়িয়ে আছে জাদুঘরটি। এখানেই প্রাচীন মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন দেখতে পাওয়া যাবে। আবার বাংলার অতীতকে জানতে এই ভবনেই চোখ রাখতে হবে। অতীতের হাত ধরে ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে জাদুঘরটি। এটা 1910 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এটা পৃথিবীর যারা প্রাচীন অ্যান্টিকুইটি নিয়ে কাজ করে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে সব সময় এবং এখনো। বাংলা সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা এই সমস্তকে ধারণ করে রয়েছে।
প্রাচীনকাল থেকেই জাদুঘরটি জ্ঞান অন্বেষণকারীদের আকৃষ্ট করে আসছে। প্রাচীন গড়ীয় স্থাপত্য শৈলীর ধারায় নির্মিত এই জাদুঘর অল্প দিনের মধ্যেই বঙ্গীয় শিল্পকলায় সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে সারা বিশ্বে খ্যাতি লাভ করে। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে এখানে। আমেরিকান এম্বাসি এটা আমাদের একটা অনুদান দেয়, অর্থাৎ $94,000 একটা অনুদান দেয়। ভারতীয় হাই কমিশন তারাও কিছু এখানে কাজকর্ম আর কি করেছে। প্রায় 20,000-এর অধিক প্রত্ন নিদর্শনের মধ্যে আছে ভাস্কর্য শিল্প, বিভিন্ন মুদ্রা, শিলালিপি, পোড়ামাটির ফলক ও মৃন্ময় শিল্প, পাণ্ডুলিপি, চিত্রশিল্প প্রভৃতি। এখানে দেশি বিদেশি শিক্ষক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ার সুযোগ পান। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। সকালের সংবাদে আবারও বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সকালের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। অস্থির পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে সারা দেশে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। রাজধানী ঢাকা সহ সারা দেশে মোট 275টি পয়েন্টে 30 টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে আমদানি করা পেঁয়াজ। তবে টিসিবির পেঁয়াজ বিক্রির খবরেও খুচরা বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। মাহমুদুল হাসান ও নয়ন বড়ুয়া জয়ের সহায়তায় জানাচ্ছেন সুলতান আহমেদ। গেল বছর ক্রেতাদের কাছে এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল পেঁয়াজ। সাধারণত যে নিত্যপণ্যটি বিক্রি হয় 40 থেকে 50 টাকা কেজি দরে, তা ওই বছর উঠে যায় 250 টাকা কেজিতে। সেই শিক্ষা নিয়ে এবছর সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। কদিন আগেও বাণিজ্যমন্ত্রী জানান, এবছর পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। তবে এরপরও ভারতে বন্যার অজুহাতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 25 থেকে 30 টাকা। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়, আর আমদানিকৃত পেঁয়াজ 50 থেকে 55 টাকায়। দাম নিয়ন্ত্রণে রাখতে রোববার থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। রাজধানী ঢাকাতে মোট 40টি ট্রাক সহ সারা দেশে 275টি পয়েন্টে শুরু হয়েছে পেঁয়াজ সহ 4 ধরনের পণ্য বিক্রি। সরকারি মাঝে মাঝে যে দোল পেঁয়াজ দেয় তাতে আমরা খুব খুশি। পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। পেঁয়াজ যতদিন টিসিবি দিবে ইনশাল্লাহ আশা করি আমরা পেঁয়াজ খুব শীঘ্রই দামটা কমবে। ঢাকার মতো টিসিবির পণ্য কিনতে ভিড় দেখা গেছে চট্টগ্রামেও। কম মূল্যে পেঁয়াজ প্রাপ্তি স্বস্তি দিচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তবে বিক্রির পয়েন্ট বাড়ানোর তাগিদ দিচ্ছেন ক্রেতারা। 30 টাকা করে পেঁয়াজ আর 80 টাকা করে সয়াবিন তেল গ্রামগঞ্জ করলে জিনিসটা সকলের জন্য সুবিধা হইতো। বরিশাল শহরেও 5টি পয়েন্টে বিক্রি শুরু হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় একজন করে ডিলার বিক্রি করছে খোলা বাজারে। বাহিরে যে দাম আছে তার সাথে অনেক কমে কিনতে পারতেছি। তবে টিসিবির বিক্রি শুরুর খবরেও খুচরা বাজারে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। গত সপ্তাহে ব্যবধানে 15 টাকা বাড়ছে কেজিতে, 70 টাকা বিক্রি করতে ভাই খুচরা দেশি পেঁয়াজ। এই ভারতীয়টা কত বেচতেছে খুচরায়? 48-50। দাম নিয়ন্ত্রণে টিসিবির বিক্রির পাশাপাশি বাজারে কঠোর মনিটরিং চান ক্রেতারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। আগামী মাসেই করোনা ভাইরাসের সম্ভাব্য টিকার অনুমোদনের আবেদন জানাতে পারে মার্কিন সংস্থা ফাইজার। সংস্থাটির আশা, অক্টোবরের মধ্যে টিকার কার্যকারিতা নিয়ে স্বচ্ছ ধারণা তৈরি হবে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়িয়ে 44,000 করার প্রস্তাব দিয়েছে বায়োএনটেক এবং ফাইজার। প্রাথমিকভাবে 30,000 জন স্বেচ্ছাসেবকের দেহে টিকা প্রয়োগের লক্ষ্য নিয়েছিল মার্কিন ও জার্মান সংস্থা, যে লক্ষ্যমাত্রা আগামী সপ্তাহের মধ্যে পূরণ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। পরীক্ষা যদি সফল হয় তাহলে অক্টোবরেই টিকার অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন জানানো হবে বলে দাবি করেছে ফাইজার। এদিকে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই ভারতে আসবে করোনার ভ্যাকসিন, এমনটাই আশ্বাস দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানব কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনী প্রচারণার মধ্যে সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল কবলিত এলাকা সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর বাইডেন ক্ষমতায় আসলে তার প্রশাসনের জলবায়ু, পররাষ্ট্র, বাণিজ্য ও স্বাস্থ্যনীতি হবে ভয়ঙ্কর বলে দেশবাসীকে সতর্ক করেছেন ট্রাম্প।
এছাড়া ডেমোক্রেট নেতা জো বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবেন বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে নেভাডায় অনুষ্ঠিত এক র্যালিতে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, নেভাডার ডেমোক্রেটিক দলের গভর্নর আসন্ন নির্বাচনে জালিয়াতির পায়তারা করছেন। এছাড়া তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন করোনার সম্ভাব্য ভ্যাকসিন আবিষ্কারে তার সরকারের সাফল্যকে ম্লান করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে জমে উঠছে দুই প্রার্থীর কথার লড়াই। সেসব খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে। ডোনাল্ড ট্রাম্প একের পর এক অভিযোগ করে যাচ্ছেন, জো বাইডেনের প্রতিক্রিয়া কি? আলোচিত এই নির্বাচন নিয়ে আজকের কি খবর আছে আপনার কাছে জানাবেন। কথা দিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘায়েল করতে চাচ্ছেন জো বাইডেনকে, সেই জন্য তিনি তার জো বাইডেনের নামটি পর্যন্ত তিনি বিকৃত করেছেন। বিভিন্ন যে জনসমাবেশগুলো করছেন, তিনি সারা দেশ আসলে চষে বেড়াচ্ছেন। প্রত্যেকটি জনসভায় তিনি জো বাইডেনকে, তার বাইডেন নামটিকে বিকৃত করে হাইডেন উচ্চারণ করে বলছেন, এবং তিনি চায়নার সঙ্গে জো বাইডেনের একটি আপাতের সম্পর্ক বারবার সামনে আনার চেষ্টা করছেন। এর মধ্যে গতকাল নেভাডায় 3টি স্টেটে তিনি মূলত প্রচারণা চালিয়েছেন। এর মধ্যে নেভাডা একটি, সেখানে তিনি অভিযোগ করেছেন ডেমোক্র্যাটরা 80 মিলিয়ন ভোট আসলে ব্যালটের মাধ্যমে এবং ডাকযোগে ব্যালটের মাধ্যমে জালিয়াতি করতে চাচ্ছে। এরকম সুনির্দিষ্ট করে তিনি অভিযোগ করেছেন 80 মিলিয়ন ভোট ডেমোক্র্যাটরা জালিয়াতি করতে যাচ্ছে। তবে জো বাইডেন বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই আসলে কারচুপি করতে চাচ্ছেন, তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছেন। কারণ এবার ধারণা করা হচ্ছে রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসের কারণে ডাকযোগে ভোট দেবেন, এবং সেই ডাকযোগে ভোট যাতে মানুষ দিতে না পারে সেজন্য ডাক বিভাগের এখানকার যে পোস্টাল সার্ভিস সেটি কিন্তু খুবই কার্যকর একটি সার্ভিস। এখানে সেই পোস্টাল সার্ভিসের প্রায় $25 মিলিয়ন বরাদ্দ তিনি আটকে দিয়েছেন, যাতে করে এই বিভাগটি ইলেকশনকে সামনে রেখে তাদের যে কার্যপরিধি বাড়াতে হবে সেগুলো করতে না পারেন, এমন অভিযোগ করেছেন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসিও করেছেন, এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনও করেছেন। ফলে তারা মনে করছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই আসলে কারচুপি করতে পারেন। এরকম দুই দলই এবার নির্বাচনকে জালিয়াতি এবং কারচুপি এই শব্দগুলি বারবার উচ্চারণ করছেন একজন আরেকজনের বিপক্ষে থেকে। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এখানে যে ইভাঞ্জেলিকা গোষ্ঠী রয়েছে যারা ধর্মীয় দিক থেকে খুবই কট্টর, ধরেন বাংলাদেশে যেমন হেফাজতে ইসলামী রয়েছে, ঠিক এরকমই এখানকার ধর্মীয় খ্রিস্টান ধর্মীয় সংগঠন যারা খুবই কট্টর, তাদেরকে বলা হয় ইভাঞ্জেলিকা। তাদের যে সমর্থন 2016 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন সেটি এবার আর তারা ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন না, এমন একটি জনমত জরিপ প্রকাশিত হয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইভাঞ্জেলিকা যারা রয়েছেন তাদের 2016 সালের আগ পর্যন্ত 2017 সালের আগ পর্যন্ত তাদের রাজনীতি করার কোনো অধিকার ছিল না, কিন্তু এদেশের যে সাংবিধানিক যেই বাধ্যবাধকতাগুলো ছিল সেটি তিনি বাতিল করে দিয়ে। সুলতানা রহমান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সুলতানা রহমান যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সর্বশেষ। এই ছিল সকালের সংবাদ আয়োজনের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।